সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সে আজকের প্রথম ক্লাস। তো চলুন আজকে আলোচনা করব আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা কী ধরনের সফটওয়্যার? এটা একটা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। এটা দিয়ে বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিভিন্ন ধরনের প্লেগার্ড, বিভিন্ন ধরনের বই, বুক কভার ইত্যাদি ডিজাইন করা হয়। তো যখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রথমে ইনস্টল করার পরে ওপেন করব বা ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো সেখান থেকে আমরা এই যে কাজ করার জন্য টুলস কোথায় পাবো, লেয়ার প্যালেটগুলো কোথায় পাবো, এই সাইডে কালার প্যালেটগুলো কোথায় পাবো। তো এইগুলোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই যেতে হবে উইন্ডো থেকে টুলস থেকে ডিফল্ট টুলস। ঠিক আছে, উইন্ডো থেকে ডিফল্ট টুলস। ওকে, এরপর আমরা কী করবো, আমাদের কালার নিয়ে যেহেতু কাজ করতে হবে, আমরা কিবোর্ড থেকে F6 দিয়েও আমরা কালারটা নিয়ে আসতে পারি, আবার এখানে ক্লিক দিয়েও আমরা কালারটা নিয়ে আসতে পারি। আপাতত এই দুইটা আমরা রাখছি। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমাদের বেসিক ক্লাস, আমরা টুলসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এখন এই অবস্থায় আসার পর আমি কি এখানেই ডিজাইন করতে পারবো? না, আমাকে কি করতে হবে, ফাইল থেকে নিউ, এটা আমি Ctrl+N দিয়েও নিয়ে আসতে পারি, নিউ থেকে। এরপরে আমার ডকুমেন্টসের একটা নাম হবে, ডকুমেন্টসের নামটা আনটাইটেল আছে, আমি এটাকে দিচ্ছি হচ্ছে ক্লাস 1। ওকে, এরপরে দেখেন দেওয়া আছে প্রোফাইলটা কী জিনিস? প্রোফাইলটা হচ্ছে আমি যেই টাইপের কাজ করার জন্য এই ফাইলটাকে রেডি করছি সেটা। ওকে, দেখি এখানে দেখেন প্রিন্ট মিডিয়ার জন্য করছে কিনা, ওয়েব রিলেটেড কোনো কাজ করছে কিনা, কোনো ডিভাইসের জন্য নির্ধারিতভাবে কোনো কাজ করছে কিনা, ভিডিও অ্যান্ড ফিল্ম মেকিংয়ের জন্য কোনো কাজ করছে কিনা, এরপরে হচ্ছে বেসিক 8GB আমরা কোনো কাজ করছি কিনা। আমরা যেহেতু প্রিন্টিংয়ের জন্য কাজ করব তাহলে প্রিন্ট আমরা দিয়ে দিব। ওকে, এরপরে দেখেন দেওয়া আছে নাম্বার অফ আর্টবোর্ড। অনেক সময় হয় না এরকম যে আমরা একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করি, যেমন ধরতে পারেন একটা ক্যালেন্ডার ডিজাইন করা, একটা ক্যালেন্ডারের ভিতরে কতগুলো পেজ থাকতে পারে। আমরা জানি 12টা মাসকে যদি 12 দিয়ে ভাগ করি আমরা, তাহলে প্রত্যেকটা 12টা হয়ে যায় খণ্ড। এখন এই 12টা খণ্ডের ক্যালেন্ডার করার জন্য আমরা ধরেন 12টা পেজ নিলাম সেম সাইজের। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে নিয়ে নিব। এখন ধরেন এখানে আমি যদি এই পাশে দেখতে পাচ্ছি এগুলো হাইড করা, এই যে স্পেসিংটাও হাইড করা, যখন আমি এটাকে একের অধিক করে দিব তখন দেখেন সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন এইটা বোঝাচ্ছে, দেখেন এটা গ্রিড বাই রো আকারে, রোতে বেশি সংখ্যক থাকবে, একটা নির্দিষ্ট সংখ্যক আমি এখানে বলে দিতে পারবো এখানে কতগুলো কলাম হবে, সেই কলাম ওয়াইজে ভাগগুলো হবে। এরপরে দেখেন পরেরটা দেওয়া আছে গ্রিড বাই কলামে সব কিছু ভাগ হবে। এখন এখানে কয়টা রোতে আমি বিভাজন করতে চাই, সেই কয়টা রো বিভাজন হবে। এরপরে দেখেন শুধুমাত্র একটাই রো হবে, সেই রোতে পরপর একটা করে আর্টবোর্ড সাজানো থাকবে। এরপরে দেখেন দেওয়া আছে শুধুমাত্র একটাই কলাম হবে, এরপরে একটার পর একটা নিচে এরকম করে সাজানো থাকবে। ওকে, এরপরে স্পেসিংটা হচ্ছে প্রত্যেকটা আর্টবোর্ড থেকে পরবর্তী আর্টবোর্ডের যে দূরত্ব হবে সেই দূরত্বটাই হচ্ছে এখানে স্পেসিং। ওকে, আমাদের যেহেতু এতগুলো লাগবে না, আমরা আপাতত একটাই নিয়ে নিচ্ছি। ওকে, দেখেন একটা নেওয়ার সাথে সাথে সবগুলো ডিলিট হয়ে গেছে, হাইড হয়ে গেছে। এরপরে দেখেন সাইজ, এখানে ডিফল্ট কিছু পেজের সাইজ দেওয়া থাকে। যদি আপনার মনে হয় যে না এই টাইপের কোনো সাইজ নিতে হবে না, যেমন যদি আমরা চিন্তা ভাবনা করি একটা ব্যানার বানাবো, সেই ব্যানারগুলো কীরকম হয়ে থাকে, 4 ফিট বাই 12 ফিট, তারপরে 3 ফিট বাই 12 ফিট। আবার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক সময় কিন্তু এই ব্যানারগুলো যেটা করে থাকি সেটা হচ্ছে 8 ফিট বাই 3.5 ফিট, 8 ফিট বাই 4 ফিট, এরকম করেও কিন্তু করে থাকি। যাই হোক, যখন যেই মেজারমেন্টটা আসবে সেই মেজারমেন্টটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, এখন দেখেন আমরা ফিটের কথা বললাম, ফিট থেকে যদি পিটিতে নিতে চাই তাহলে তো আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে এই যে দেখেন মেজারমেন্ট ইউনিট, এই পয়েন্টটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে ইঞ্চিতে দিব। তাহলে আমরা জানি 1 ফিট সমান 12 ইঞ্চি। এখানে তাহলে কয় ফিট সেই অনুপাতে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এর সাথে গুণ দিয়েও আপনি দিয়ে দিতে পারেন। ওকে, আমরা আপাতত এরকমই রাখছি। এরপরে দেখেন নিচে দেওয়া আছে ওরিয়েন্টেশন হচ্ছে পেজটাকে কীভাবে আপনি প্রেজেন্ট করবেন। ঠিক আছে, একটা হচ্ছে লম্বা করে আর একটা হচ্ছে চওড়া করে।
দেখেন এইটা দিলে লম্বা হবে, এটার নাম হচ্ছে পোর্ট্রেট, এরপরে এইটার নাম হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা দিলে চওড়া হয়ে যাবে। ওকে, এরপরে দেখেন এখানে দেওয়া আছে ব্লিড। ব্লিডটা কী জিনিস? ব্লিডটা হচ্ছে আমরা যে মার্জিনের কথা বলি না, আমরা ছোটোবেলায় দেখতাম যে গণিত খাতার ভিতরে মার্জিন দেওয়া থাকতো বা মার্জিন দিয়ে নিতাম, তাহলে কি করতাম, ওই মার্জিনের অংশটুকু ছাড় দিয়ে আমরা লেখা শুরু করতাম। এখানে ব্লেডটা মূলত সেই সেম জিনিস, ঠিক আছে, যে ডিজাইনের বা পেজের ভিতরে কত অংশটুকু আমরা মানে গ্যাপ রেখে আমরা কাজ শুরু করব সেটা। এরপর দেখেন অ্যাডভান্সের মধ্যে দেওয়া আছে কালার মোড। কালার মোডটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসলে কোন কোন ধরনের কালার নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি সেটাই মূলত কালার মোড। কালার মোডে দেখতে পাচ্ছি সিএমওয়াইকের পূর্ণরূপ হচ্ছে সায়ান, মেজেন্ডা, ইয়েলো অ্যান্ড নি ব্ল্যাক, ঠিক আছে, সায়ান, মেজেন্ডা অ্যান্ড নি ব্ল্যাক। এটা মূলত এই কালার মোডটা ব্যবহার করা হয় মূলত বিভিন্ন প্রিন্টিং মিডিয়ার ক্ষেত্রে বা প্রিন্ট করার জন্য, মেইনলি প্রিন্ট মিডিয়ার জন্য এই কালার মোডটা ব্যবহার করা হয়। আমরা এটাতে ক্লিক দিলে আরও একটা কালার মোড পাবো, যেটার নাম হচ্ছে RGB। RGBটা কী কাজে ব্যবহার করা হয়? RGBটা ব্যবহার করা হয় মূলত বিভিন্ন স্মার্ট ডিভাইস, বিভিন্ন ডিভাইসের জন্য, যে ডিজাইনগুলো ওই ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, প্রিন্ট করা হবে না, সেই ডিভাইসের জন্য একদম 100% কোয়ালিটিফুল পাওয়ার জন্য আমরা RGBটা ব্যবহার করে থাকি। ওকে, আমরা যেহেতু প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কাজ করছি সেই জন্য আমরা আপাতত এগুলো চেঞ্জ করলাম না। এরপরে দেখেন রাস্টার ইফেক্ট হাই দেওয়া আছে। দেখেন আমরা দেখতে পাচ্ছি হাই মানে কি, সর্বোচ্চ বা উচ্চ, যেটা মানে সবচেয়ে বেশি যেটা আমরা সেটাই বুঝি। ওকে, তার মানে এটা আসলে বেশি করা আছে। দেখেন তিনটা স্টেজের সর্বোচ্চ করা আছে। আমরা যদি চিন্তা ভাবনা করি স্ক্রিন মানে এখন যে অবস্থা আছে এই অবস্থাতে রেকর্ড হবে, সেটাতে হচ্ছে 72 পিপিআই। পিপিআই মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চি, 1 ইঞ্চিতে 72 পিক্সেল থাকবে। যদি এর চাইতে একটু আরও কোয়ালিটি সম্পন্ন চাই, সেই ক্ষেত্রে আমরা মিডিয়াম করে দিতে পারি। মিডিয়াম হচ্ছে 150 পিপিআই, মানে প্রতি ইঞ্চিতে 150টা পিক্সেল থাকবে। পিপিআই মিনস হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। এরপরে যদি আমি একদম সর্বোচ্চটা চাই, সর্বোচ্চ কোয়ালিটি চাই, সেই ক্ষেত্রে আমি 300 পিপিআই করে দিতে পারি। ওকে, আমরা মিডিয়ামই আপাতত করে দিচ্ছি। আর এখানে আমরা এটাকে A4 সাইজের একটা পেজ নিয়ে নিচ্ছি। ওকে, এরপর আমরা এটাকে ওকে দিয়ে দিচ্ছি। আমরা এই যে পোর্ট্রেটের কথা বললাম, এটা পোর্ট্রেটের ল্যান্ডস্কেপ করেই আমরা ওকে দিয়ে দিলাম। দেখেন আমার ল্যান্ডস্কেপ করা একটা পেজ কিন্তু এখানে চলে এসেছে, A4 সাইজের একটা ল্যান্ডস্কেপ করা পেজ কিন্তু চলে এসেছে। ওকে, আমি কাজের সুবিধার জন্য হালকা একটু জুম করে নিলাম। জুম করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল+, জুম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল+। ওকে, এরপরে আসি, আমরা আসলে এই টুলসগুলোর মাঝখান থেকে এই চারটা টুলস, এর ভিতরে আরও একটা টুলস আছে, টোটাল তাহলে 5টা টুলস। এই 5টা টুলসকে বলা হয় হচ্ছে সিলেকশন টুলস। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিভাইডার, এখানে একটা ডিভাইডার, এখানে একটা ডিভাইডার, এখানে একটা ডিভাইডার, এই যে প্রত্যেকটা সেকশনকে একটা একটা করে ডিভাইডেড করা আছে। তাহলে এই সেকশনের মেইন কাজ হচ্ছে সিলেকশন করা। ওকে, চলুন আমরা দেখে আসি। তো সিলেকশন করার জন্য আমরা তো এখন কোনো কিছুই নেই, কোনো অবজেক্টই নেই, সেই ক্ষেত্রে আমরা এটাকে সিলেকশন করতে পারবো না। সেই জন্য আমাদের যেটা করতে হবে, অন্য কোনো অবজেক্ট নেওয়ার জন্য বা অবজেক্ট তৈরি করার জন্য অন্য কোনো টুলসের ব্যবহার করতে হবে। আমরা আপাতত আজকে শেপ টুলসটাও দেখব একটু। ওকে, শেপ টুলসের সাথে ওতপ্রোতভাবে জড়িত কালার টুলস। এই কালার টুলসটার সম্পর্কেও আমরা মোটামুটি একটু ধারণা নিয়ে তারপর আমরা সামনের দিকে আগাবো। ওকে, দেখেন আমি একটা শেপ এখানে ড্র করলাম। ড্র করার পরে দেখা যাচ্ছে শুধু বাউন্ডারিতে একটা কালার দেখা যাচ্ছে। তারপরে আমরা বুঝতে পারছি এই যে স্ট্রোক কালার, নিচে যে কালারটা আছে এটা হচ্ছে স্ট্রোক কালার। এটা দেওয়া হচ্ছে কোথায়? বাউন্ডারিতে, চারপাশ দিয়ে। আর এইটা কি? এটা হচ্ছে পুরো শরীরে। তার মানে এর শরীরে একটা এরকম সাদা কালার দেওয়া আছে, আর এর বাইরে দিয়ে একটা এরকম কালো কালার দেওয়া আছে। আমরা যখন এগুলোকে পরিবর্তন করব, ধরেন এই যে স্ট্রোক কালারটা পরিবর্তন করব, দেখেন স্ট্রোক কালারটা উপরে নেওয়া আছে। আমরা ইচ্ছে করলে এখন এখান থেকে যে কালারটা দিব সেই কালারটা স্ট্রোকে চলে যাবে, দেখেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমার মনে হয় যে এই ফিল কালারটা পরিবর্তন করব, এই যে সাদা কালারটা, তাহলে আপনি জাস্ট এখান থেকে এটাকে উপরে উঠিয়ে নিয়ে এখান থেকে একটা ক্লিক দিবেন, দেখবেন পরিবর্তন হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে স্ট্রোকটা হালকা বোঝা যাচ্ছে, আপনি এই স্ট্রোকটাকে হালকা করে বাড়িয়ে নেন,
আমি এই কাজ করার জন্য কিন্তু সিলেকশন টুলসকে একাধিকবার ব্যবহার করেছি। তারপরে স্পেসিফিকভাবে আবারও বলে দিচ্ছি, সিলেকশন টুলসের কাজ, এই ব্ল্যাক এয়ারের টুলসটার নাম হচ্ছে সিলেকশন টুলস। এই সিলেকশন টুলসটার কাজ হচ্ছে কোনো ডিজাইন বা কোনো অবজেক্টকে সিলেক্ট করা। ঠিক আছে, দেখেন এই যে ডিজাইন আছে, এই ডিজাইনের উপরে একটা ক্লিক দিব, এটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে সিলেক্ট করা একটা কাজ এই সিলেকশন টুলসের। এছাড়াও এই ডিজাইনটাকে সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আমি যে কোনো জায়গায় এটাকে মুভ করাতে পারি। তাহলে কিভাবে? সিলেকশন করা অবস্থায় মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে যে কোনো জায়গায় মুভ করাতে পারি। তাহলে এটা গেল হচ্ছে সিলেকশন টুলসের কাজ। সিলেকশন টুলসের পাশে যে টুলসটা আছে সেই টুলসটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। এটা দিয়ে কী হয়? এটাও মেইনলি সিলেকশন করার কাজেই ব্যবহার করা হয়। দেখেন এটার উপরে একটা ক্লিক দিলাম, সিলেক্ট হয়ে গেল। এটাকে ধরেও আমি মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে বিভিন্ন জায়গায় এটাকে নিয়ে যেতে পারি, মুভ করাতে পারি। কিন্তু এর বিশেষত্ব হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদাভাবে সিলেকশন করা যায়। যেমন এই পয়েন্টটাকে ধরলাম, মনে হলো যে এই পয়েন্টটাকে হালকা একটু বাড়াবো, এরকম করে বাড়ায় দিতে পারি। এছাড়াও এর আরও একটি বিশেষত্ব হচ্ছে যে এই টুলসটার মাধ্যমে কোনো অ্যাঙ্গেল যদি থাকে, কোনো কোণা যদি থাকে, সেই কোণাকে রাউন্ড করা যায়। কিভাবে? দেখেন এইটাকেই ধরলাম, ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা রাউন্ড অ্যাঙ্গেল চলে এসছে। ওকে, আমরা জাস্ট এটাকে ধরে নিচের দিকে লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিলাম। দেখেন এখানে দেখাচ্ছে রাউন্ড 0.33 ইঞ্চি, রাউন্ড হয়ে গেছে 0.33 ইঞ্চি। ঠিক আছে, দেখেন আপনি যদি মনে করেন যে না সবগুলো একসাথে ধরে আমরা রাউন্ড করব, তাহলে এরকম করে ধরলেন, এরপরে যে কোনো একটাকে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচের দিকে ড্র্যাগ করেন, দেখেন সবগুলো সমান মাপে রাউন্ড হয়ে যাবে। এরপরে পরবর্তী টুলসটা দেখানোর জন্য আমি দুইটা শেপ নিচ্ছি, এই দুইটাকে গ্রুপ করে দিচ্ছি। এইটার নাম হচ্ছে গ্রুপ সিলেকশন টুলস। এটা কি করবে? গ্রুপ আকারে সিলেকশন করা থাকলেও অবজেক্টগুলোতে কাজ করার সুযোগ দিবে আপনাকে। দেখেন এখন যেটাতে ক্লিক দিব সেটাতেই সিলেকশন টুলসের মতো সে কাজ করবে, সিলেকশন টুলসের মতো কাজ করবে। আমি সিলেক্ট করতে পারছি, যে কোনো জায়গায় মুভও করাতে পারছি। কিন্তু যদি আমরা সিলেকশন টুলসটা নেই, তাহলে দেখেন এটা কিন্তু গ্রুপ করা আছে, জাস্ট এটাতে ক্লিক দিলাম, দুইটাই গ্রুপ হয়ে গেল। এখন যদি মুভ করাতে চাই, দুইটাই হচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে গ্রুপ সিলেকশন টুলসটাই অবশ্যই ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা গেল গ্রুপ সিলেকশন টুলসের কাজ। ওকে, এরপরে আমরা দেখব ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা একটা জাদুর মতোই একটা টুলস। ম্যাজিক মানেই তো আমরা বুঝি হচ্ছে জাদু, তাই না? আচ্ছা, ম্যাজিক ওয়ান টুলের কাজও সেম জাদুর মতোই। আমরা এগুলোকে একটু আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ কেন করছি? গ্রুপ করলে সবগুলো একত্রিত হয়ে একটা দল তৈরি হয়, মানে গ্রুপ তৈরি হয়। আনগ্রুপ করলে সবগুলো আবার একা একা হয়ে যায়। দেখেন একা হয়েছে। ঠিক আছে, আমরা ডিজাইন যেন চাপ লেগে সরে না যায়, বা ডিজাইন যেন চাপ লেগে কেটে না যায়, একটা ডিজাইন কাটলে যেন আমরা বুঝতে পারি। তো এই জন্য আমরা এলিমেন্টগুলোকে বা অবজেক্টগুলোকে গ্রুপ করে রাখি। এবার চলুন আমরা দেখে আসি যে কীভাবে ম্যাজিক ওয়ান টুলটা কাজ করে। আমরা আগে এই তিনটার কালারটা একটু পরিবর্তন করে নেব। দেখেন তিনটা শেপের কালারটা এখান থেকে পরিবর্তন করে নিলাম। ম্যাজিক ওয়ান টুল, দেখেন এটা দেখতে কিন্তু একটা জাদুর কাঠির মতোই মনে হচ্ছে, তাই না? ওকে, এটা দিয়ে কিভাবে কাজ করা যায়? এইটা দিয়ে কাজ করা যায় যে একটা ডিজাইনের ভিতরে ধরেন অসংখ্য জায়গায় একই ধরনের কালার রয়েছে, সেই কালারগুলো থেকে আপনার কাস্টমার বা আপনার বায়ার আপনাকে বলল যে ভাই ডিজাইনের এখানে এই কালারগুলো যেখানে যেখানে আছে সবগুলোকে পরিবর্তন করে দেন, এই কালার দেন। তখন আপনি কি করবেন? একটা একটা করে যদি সিলেকশন করে যদি কালারগুলো পরিবর্তন করতে যান, আপনার অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি জাস্ট এই ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করবেন। ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করে যেই কালারটা পরিবর্তন করতে হবে, সেম কালার, সেই কালারে জাস্ট একটা ক্লিক দিবেন, দেখবেন অটোমেটিক ওই টাইপের যতগুলো কালার আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেখেন অটোমেটিক সবগুলো কালার সিলেক্ট হয়ে গেছে। আমি শুধু ক্লিক দিয়েছি কিন্তু এই ডিজাইনটাতে। ঠিক আছে, এরপরে আপনার ইচ্ছা মতো যেই কালারটা আপনাকে দিতে বলবে, আপনি সেই কালারটা এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন। ঠিক আছে, সেই কালারটা আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। আমরা আবার দেখি এইটাতে একটু দেখি। ওকে, আমরা যদি এটাতে একটা ক্লিক দিই, দেখেন অটোমেটিক এই দুইটাও কিন্তু সিলেক্ট হয়েছে।
ওকে, এরপরে আপনি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী যে কালারটা আপনাকে অ্যাপ্লাই করতে বলবে সেই কালারটা আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে লেসো টুল। লেসো টুল এটাও একটা সিলেকশন টুল, তবে এটা ফ্রি হ্যান্ডে সিলেকশন করার জন্য লেসো টুলটা ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় যে একটা ডকুমেন্টসের ভিতরে এটা একটা অংশ, এটা একটা অংশ, আমরা অন্য কোনো টুলস দিয়ে এটাকে সিলেকশন করতে পারছি না, তখন কি করি, আমরা এইভাবে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে এটাকে সিলেকশন করে নিই, অথবা এটাকে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে এটাকে সিলেকশন করে নিই, অথবা এইটার নির্ধারিত কোনো অংশকে এরকম করে সিলেকশন করে নিয়ে আপ অথবা ডাউন অ্যারো দিয়ে এটাকে ছোট বা বড় করে নিই। ঠিক আছে, এই কাজটা করার জন্য ফ্রি হ্যান্ডে ড্রয়িং করার জন্য আমাদের এই লেসো টুলটা ইউজ করা হয়। আশা করি আজকে আমাদের এই পর্যন্ত ভিডিওতে আমরা যেই টুলসগুলো নিয়ে আলোচনা করেছি আমাদের মোটামুটি সবারই এই টুলসগুলোর ব্যাপারে ক্লিয়ার একটা কনসেপ্ট দাঁড় হয়েছে। আমরা পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই অপেক্ষা করব, আমাদের চ্যানেলটির সাথেই থাকব, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিতে চাচ্ছি। সবাই